অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে জেড পান্নার সম্পৃক্ততা আছে। আরো অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব তখন সরকারের পার্থক্যটা কি পান্না বুঝতে পারছেন? আপনাকে একটা অভিযোগে গ্রেপ্তার করেছে, সম্মানের সাথে আদালতে নেওয়া হচ্ছে, আর আপনাদের সরকারের হাসিনার আমলে এই সম্মানটুকু কেউ পেত না। পুলিশের হাতে পড়ার পর তার জীবনের অর্ধেকের 12টা বেজে যেত, তার পরিবার ছাপা হয়ে যেত, তার পরিবার থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো, তারপর তাদের পরিবারের অনেক স্ত্রীদেরকে ধর্ষণ করা হতো। লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তারা সহ আরো 16 জন গ্রেফতার করা হয়েছে। এদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। আদালতে তারা কি বলেছেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। দর্শক, আদালতে এমন কথা উঠেছে যে এই যে জেড আইকান পান্না নাকি এই লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না এদেরকে নিয়ে ফাঁসিয়ে দিয়েছেন। এ বিষয়ে পরে কথা বলবো। এর আগে এদের গ্রেফতার নিয়ে এবং এদেরকে গ্রেফতার করা কতটুকু যুক্তিগত ছিল এবং এরা কি আসলে সন্ত্রাস দমন আইনের আওতায় পড়ে কিনা, এরা কি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে কিনা, এই বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনবো। শিশির ব্যালট ছাপাতে চাইছে এমন ঘোষণা দিয়েছে। দর্শক, সবগুলো বিষয় নিয়ে আজকের আলোচনা। প্রথমেই আসি যে খবরটি আমার চোখে পড়েছে সবচেয়ে বড় আকারে, সেটি হলো কালকে রিপোর্টার্স ইউনিটিতে এক প্রেস কনফারেন্সে আমরা দেখলাম কিছু বিপ্লবীরা, আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতা, বহিষ্কৃত হোক বা আওয়ামী লীগেরই তো সব, লতিফ সিদ্দিকী সহ 16 জনকে পাকড়াও করেছে। পরবর্তী তাদের পুলিশ গ্রেফতার করেছে। তারা যে মঞ্চটি তৈরি করেছিল মঞ্চ 71 নামে, এবং কালকে সারাদিন টেলিভিশনগুলোর টক শোতে দেখেছি আব্দুল নূর তুষারদের মতো লোকেরা টক শোতে এসে গাল ফুলিয়ে যে মিথ্যাচার করেছিল তার কিছু স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ মঞ্চ 71-এ কালকে ডক্টর কামাল হোসেনের নাম যে ব্যবহার করা হয়েছিল এটি ছিল প্রতারণা, ফেক। চলুন সেটা প্রমাণ দেখি। প্রবীণ আইনজীবী ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেনের নাম বিক্রি করে মঞ্চ 71 নামের সংগঠনটির নেতারা জাতিসংঘে প্রতারণা করেছেন। এই অভিযোগ সরাসরি করেছেন ডক্টর কামাল হোসেনের পরিবারের। তারা দাবি করছেন, তার ডক্টর কামাল হোসেনের পরিবার দাবি করছেন মুক্তিযোদ্ধাদের নামে হঠাৎ গজিয়ে ওঠা এই সংগঠনটি ডক্টর কামাল হোসেনকে জড়িয়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে চলছে। তাদের এমন কর্মকাণ্ডের সঙ্গে ডক্টর কামাল হোসেনের দূরতম সম্পর্ক নেই। আর গণফোরাম জানিয়েছে মঞ্চ 71 নামে যে সংগঠনটি ডক্টর কামাল হোসেনের নাম ব্যবহার করে জনমতে বিভ্রান্তি ছড়িয়েছে তার সঙ্গে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। এটি আজকের দৈনিক থেকে তথ্যটি জানালাম আপনাদের। অর্থাৎ মঞ্জুরুল আলম পান্না বা লতিফ সিদ্দিকীরা কালকে মঞ্চ 71 নামে যে প্রোগ্রামটি করছিল এটার সাথে ডক্টর কামাল হোসেন বা গণফোরামের কোনো সম্পৃক্ততা নেই। এটি গণফোরাম এবং তার পরিবার থেকে স্পষ্ট করা হয়েছে। তার মানে এটি ছিল একটি প্রতারণা। অর্থাৎ কামাল হোসেনের নাম ব্যবহার করে তারা দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশের চেষ্টা করছে, এটা আপনারা স্পষ্ট বুঝে গেছেন। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো যে কালকে আসলে রিপোর্টার্স ইউনিটিতে কারা ছিলেন, তাদের উদ্দেশ্য কি। বলা হচ্ছে রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দিয়েছেন। এ মামলার জন্য আসামিরা হলেন মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, শেখ ইলাই হাফিজুর রহমান কার্জন, মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মুস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তৌসিফুল বারি খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নজরুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী, মোহাম্মদ আবদুল্লাহিল কাইয়ুম, এদেরকে জেলে পাঠানো হয়েছে। এখন বিষয়টা আসেন, আজকে আমি দেখলাম আমাদের সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে আমাদের মঞ্জুরুল আলম পান্না, তাকে পুলিশ জামাই আদরে রেখেছেন এবং তিনি
বীর দর্পে পুলিশের হেফাজতে থাকা কি বক্তব্য দিয়েছেন এক নজর আমরা আসেন শুনি। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? মঞ্জুরুল আলম পান্না পুলিশ হেফাজতে বলছেন, আপনারা কি বিশ্বাস করেন আমরা সন্ত্রাসী কাজ করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলা কি সন্ত্রাস? বক্তব্যটা আবার শুনি, আমি একটু বিশ্লেষণে যাব, তার আগে আপনাদেরকে বক্তব্যটা আবার শুনি। কি লিখবে? যার পক্ষে লিখবে সাংবাদিকরা, কোনটা ফেলা? সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে? মঞ্জুরুল আলম পান্না আমার সাবেক সহকর্মী, আমার ঘনিষ্ঠ বন্ধু। 21 টেলিভিশনে আমরা একসাথে কাজ করেছি। পান্নার এই পরিস্থিতি সত্যিকার অর্থে আমার ভালো লাগেনি। আমি আহত, কারণ আমি পান্নার পরিবারকে চিনি, তার স্ত্রীকে, তার সন্তানদের চিনি। তার প্রতি আমার সহমর্মিতা থাকবে, আছে, সবসময় থাকবে। কিন্তু কিছু কথা আসলে না বললেই নয়। 21 টেলিভিশন থেকে কনক সরোয়ার বাদ গিয়েছিলেন কাদের জন্য? ইলিয়াস হোসেন দেশ ছেড়েছেন কেন? আমি মাসুম মাহবুব দেশ ছেড়েছিলাম কেন? নেপথ্যে কিছু ব্যক্তি ছিলেন। যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয় এবং ফ্যাসিজমের হাতছানি শিরোনাম আমার দেশ করে, আমরা সাংবাদিকরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী বা ইসলাম বিশ্বাসী, আমরা একটা প্ল্যাটফর্ম ধরেছিলাম। সেটি কি? গণজাগরণ মঞ্চ যদি সত্যিকার অর্থে দেশের পক্ষে কথা বলে আমরা সমর্থন করব, কিন্তু ফ্যাসিজমের যে সুরগুলো গণজাগরণ মঞ্চ থেকে তৈরি হয়েছিল, এর নেপথ্যে কয়েকটি টেলিভিশনের বেশ কিছু কর্মকর্তা ছিলেন। আমি নিজের চোখে দেখতাম 21 টেলিভিশনে বসে আমাদের বেশ কজন সহকর্মী তালিকা করে দিত কাকে কাকে গ্রেপ্তার করতে হবে, কার কার নাম উচ্চারণ করতে হবে। ইমরান ইস সরকার শাহবাগ থেকে যে নামগুলো পড়তেন, আমাদের টেলিভিশনে বসে এগুলোর প্ল্যান তৈরি করতো। যেহেতু আমি টেলিভিশনের নিউজ এডিটর ছিলাম, একটা গুরুত্বপূর্ণ পদে ছিলাম, এগুলো আমাদের দেখার সুযোগ ছিল, আমরা দেখেছি। আমি তাদের নাম বলবো না, শুধু এটুকু বলবো তাদের মধ্যে মঞ্জুরুল আলম পান্নাও ছিলেন। আরো অনেকেই ছিলাম, তাদের নামটা বলতে চাই না, তাদেরকে বিতর্কিত করতে চাই না। আমরা তাদেরকে বিপদে ফেলতে চাই না। আমরা যেমন বিপদে পড়ে দীর্ঘ 1.5 যুগ সাফারার ছিলাম, মানে চরম ভোগান্তি পার করেছি, লাইফটাকে নষ্ট করে ফেলেছি, ফেরারি জীবন কাটিয়েছি, আমাদের পরিবার অর্ধেক বলা যায় ধ্বংস হয়ে গেছে। কিন্তু এগুলো হয়েছে কিন্তু আমাদের বন্ধুদের জন্য। ধরেন 21 টেলিভিশনে আমাদেরকে বিএনপি পন্থী হিসেবে সাইড করে রাখা হয়েছিল, কনক সরওয়ার, ইলিয়াস হোসেন এবং বিশেষ করে। কিন্তু আমাদেরকে সাহায্য করেছিলেন, মাথার উপর ছায়া হয়েছিলেন 21 টেলিভিশনের মালিক আব্দুল সালাম। যেহেতু তিনি আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছিলেন, সেজন্য তাকেও পর্যন্ত গুম করা হয়েছিল। পরবর্তী 21 টেলিভিশনের ফুটেজ দেখে ইটিভি যখন এই তথ্যগুলো প্রচার করেছে, সরকার তাকে গ্রেফতার দেখাতে বাধ্য হচ্ছে। কি গেছে আমাদের জীবনের উপর দিয়ে আমরা জানি। সারাদিন এদের সাথে একসাথে কাজ করতাম, একসাথে খেতাম, একসাথে গল্প করতাম, চা খেতাম, সুখ দুঃখ ভাগ করতাম একে অপরে। কিন্তু নেপথ্যে এরা আমাদের তালিকা পাঠায় দিত গণজাগরণ মঞ্চে, নেপথ্যে ডিবির কাছে আমাদের তালিকা পাঠাতো, এটা বিএনপি। যেহেতু লন্ডন কানেকশনটা আমার ভালো ছিল, তারেক রহমানের ফরম্যাটে কাজ করতাম, বেগম জিয়ার সাথে আমার পার্সোনাল রিলেশন ভালো ছিল, সবার টার্গেট ছিল আমার দিকে বেশি। মানে আমার প্রতিটা মুহূর্তে আমাকে, আমি অফিস থেকে যখন যেতাম, অফিসের গাড়ি 21 টেলিভিশনের গাড়ি, পথে আমাকে বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা বাহিনীগুলো আটকাত, এমন ভাবে বলতো দেশ ছেড়ে চলে যান, নতুবা আপনার পরিবার আপনাকে আর খুঁজে পাবে না জীবনে। ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রেট আসতো প্রতিদিন। যেহেতু আর্মির মধ্যে আমার বড় ভাইরা ছিলেন, আপন মানে আমার রক্তের ভাইরা ছিলেন, তার অনেক তথ্য আমাকে দিয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়া করেন, অর্থাৎ দেশ থেকে চলে যেতে হয়। ইলিয়াসের লাইফে কি আসছে? কনক সরোয়ার বিদেশে চলে যাবেন, তিনি পালিয়ে গেলেন হঠাৎ করে 21 টেলিভিশন থেকে। তাকে যখন পুলিশ খুঁজছে, আমাকে ফোন দিয়ে কেঁদে ফেলছেন, বলছেন মামা, আমরা একে অপরকে মামা মামা সম্পর্ক রাখি আমাদের, মামা কি করব। আমেরিকার ভিসা তিনি পাওয়ার পর জাস্ট নাম্বারটা অন করছিলেন, কারণ এই নাম্বারটা ভিসা অফিসে দেয়া ছিল কনক সরোয়ারের। এই নাম্বারটা দেওয়ার পর হঠাৎ করে পুলিশ তাকে, মানে যখনই নাম্বারটা অন হয় পুলিশ তাকে পেয়ে যায়। এই হারুনরা, বিপ্লবরা, এই যে বেনজির বদমাইশগুলো ধাম করে তাকে গ্রেফতার করে ফেলে ওই নাম্বার ট্র্যাক করে। 9টা মাস জেলে ছিল। কি মানে কি বলবো, যে ভয়ঙ্কর পরিস্থিতি কনক সরোয়ারের, আমরা কেউ খোঁজ নিতে পারতাম না।
কিভাবে সম্ভব? আমরা তো টার্গেট। কনক সরোয়ারের পরিবারটা নষ্ট হয়ে গেছে, দেশ ছেড়ে গেছে পরবর্তী জামিন পেয়ে 9-10 মাস পর। কনক সরোয়ারের বোনের সাথে কি করা হয়েছে কখনো দেখিনি। এই আমাদের এই বন্ধুগুলো যারা এক টেলিভিশনে একসাথে আমাদের সময়গুলো কেটেছে, একটা পোস্ট করতে, মুক্তি চাই শব্দটা লিখতে দেখিনি এদের। কি আফসোস, আমরা একসাথে এক টেলিভিশনে কাজ করেছি, গোপনে আমাদের নাম পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের তালিকায়, ডিবির তালিকায়। ইমরান এই সরকারের কাছে আমাদের নাম দিয়ে দিয়েছে। আমাদেরকে গোয়েন্দা বাহিনী 21 টেলিভিশনে কাজ করতে দিতে চাইতো না, পথে পথে বাধা দিত, হুমকি দিত, তুলে নেওয়ার হুমকি দিত। 2 দিন পর পরই বাসা চেঞ্জ করতে হতো, কিন্তু গোয়েন্দা বাহিনীর চোখ তো আর ফাঁকি দেওয়া যেত না। আফসোস লাগে। আজকে সেখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু মঞ্জুরুল আলম পান্না। তিনি একটা প্রশ্ন করলেন, সাংবাদিকরা কি লিখবে? প্রশ্নটা আপনারা আরেকবার শোনেন, আমি একটু শোনাই আপনাদের। কার পক্ষে লিখবে সাংবাদিকরা? পুরোটা ফেলা। সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে? মঞ্জুরুল আলম পান্না, গত 16 বছর আপনি কার পক্ষে লিখেছিলেন? আপনি কুসুম কুসুম সরকারের সমালোচনা করে আপনি টিকেছিলেন, এবং জানি আপনি খুলনায় ছাত্রলীগের নেতা ছিলেন, এটা আপনার নিজের মুখের কথা, আমি তো মিথ্যা বলছি না। আপনারা গণজাগরণ মঞ্চ দিয়ে কতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন, কতগুলো প্রতিষ্ঠান বন্ধ করেছেন, ভুলে গেছেন? তখন কি ভাবেননি যে এই দেশ পরিবর্তন হতে পারে, এই দেশে কখনো হাসিনা মুক্ত হতে পারে? তখন আপনাদের কি হবে? আজকে এই দৃশ্যটা ভাল লাগছে না। হয়তো বা ভাবি আমার এই ভিডিও দেখতে পারেন, মঞ্জুরুল আলম পান্নার একটা খুব নিষ্পাপ মেয়ে আছে, অফিসে আসলে আমরা খুব আদর করতাম। সত্যিকার অর্থে আমি এই সংবাদগুলো দেখে আমি কষ্ট পাচ্ছি ওর জন্য। আমরা তো ওদের মতো কঠোর হতে পারি না ভাই, আমাদের মধ্যে তো একটা প্রেম আছে। ওরা তো ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল, আমাদের জন্য কখনোই কথা বলেনি, জানেন? আজকে মঞ্জুরুল আলম পান্নার জন্য অনেকেই কথা বলছে। যারা কথা বলছে তাদের প্রত্যেকের শেকড় দেখবেন, তারা কেউ বাম রাজনীতি করছে অথবা তারা ছাত্রলীগের অংশ ছিল, কিন্তু খোলস পাল্টে অনেকে নিরপেক্ষ বা বিএনপি সাজার চেষ্টা করছে। মূলত এরা 16 বছর খুব নিশ্চিন্তে জীবন কাটিয়েছে, আর যারা বিএনপি জামাতপন্থী তাদের লাইফ ছেঁড়া বেড়া করে ফেলছে সরকার। দেখেন মঞ্জুরুল আলম পান্না, কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাত দিয়ে লিখি। 16 বছর শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে লিখছিলেন? বলছিলেন একবার? বলেন আপনি। ইন্টারিম গভর্নমেন্টের বয়স 1 বছর, কোনো দলীয় সরকার না, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখনো বসে আছে রন্দে রন্দে, এই দেশ টালমাটাল, এটা নিয়ে আপনি লিখতে পারছেন। কিন্তু আপনি গত 16 বছর হাসিনার দুর্নীতি নিয়ে কটা টকশো করেছেন, কয়টা কথা বলেছেন, একটু আমরা জানতে চাই। এখন আপনার গলা উঁচু হয়ে গেছে, সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে বলি। 16 বছর দুর্নীতি হয়নি দেশে? স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে শেখ হাসিনার এই 16 বছরে। সবচেয়ে বেশি গুম খুন ক্রস ফায়ার হয়েছে এই 16টা বছরে। লিখছেন কখনো? এটা সাংবাদিকতার চরিত্র পান্না? বলেন, এটা চরিত্র? আমরা ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপক সমালোচনা করি, আমরা যে সরকারের জন্য আমরা নীরবে কাজ করেছি। কই, আমরা তো তাদেরকে মানে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়নি যে তোমরা দুর্নীতি করো। আমরা ছাত্র যারা সমন্বয়ক, যারা উপদেষ্টা, তাদের বিরুদ্ধে কথা বলছি। দেখেন আমাদের ভিডিওগুলো। আজকে আপনি যে পুলিশের, দেখেন আপনার ভিডিওটা একবার দেখেন, আপনারা ভালো করে দেখেন পান্নার ছবি। পান্না কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন? বলেন তো। পান্না তো নামছে, দেখেন তো ভিডিওটা। সাংবাদিকরা কি লিখবে? কার পক্ষে লিখবে সাংবাদিক? পান্নাকে পুলিশ একটা টোকা দেয়নি। তার চেহারা এখনো কত সুন্দর, স্মার্ট, ইন করা অবস্থায় আছে। গ্রেপ্তার করেছে কালকে, এখনো দেখেন তার চেহারার দিকে। বাংলাদেশে বিএনপি, জামাত কিংবা আমাদের মতো সাংবাদিকরা পুলিশের হাতে পড়ার পর কেউ হেঁটে নামতে পারতো? আপনাদের মনে আছে? কেউ সোজা হয়ে দাঁড়াতে পারতো? রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন করা হতো? ভুলে গেছেন? আমরা কি ভুলে গেছি 16 বছরের জীবন? কনককে না পেয়ে, কনক সরোয়ারকে না পেয়ে তার বোনের সাথে কি আচরণ করা হয়েছে? ছোট ছোট বাচ্চা ছিল তার। কনক সরোয়ারের বোন কি অপরাধী ছিল? মাহমুদুর রহমানকে কুষ্টিয়া কিভাবে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে? বিএনপি নেতা জয়নুল আবেদিনকে সংসদ ভবনের সামনে কিভাবে পেটানো হয়েছে মনে আছে? বলেন তো আপনারা। সাদেক হোসেন খোকা কিভাবে রক্তাক্ত হয়েছে মনে আছে? সংগ্রাম সম্পাদক আবুল আসাদকে কিভাবে পেটানো হয়েছে, বৃদ্ধ মানুষটাকে। পান্না কথা বলেছিলেন তখন?
তাদের দোষটা কি ছিল বলেন? একটু প্রশ্ন করি আপনাকে, আপনি তো সাংবাদিক, আমিও সাংবাদিক, প্রশ্ন করি। এখন আপনার মুক্তি আমরা কিভাবে চাইব বলেন? আমাদের মুক্তি চেয়েছিলেন, আমরা আপনাদেরকে পুলিশ দিয়ে ধরাইনি, আমরা আপনাদের শত্রুতাও করছি না, কিন্তু আমাদের সঙ্গে থেকে খেয়ে পেছনে অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে। আমরা একজন সাংবাদিক আরেকজনের সাংবাদিকের ছায়া দেখলে ভয় পাই, কেন জানেন? কে কার লোক বুঝি না, আমরা কে কোন দলের লোক বুঝি না, কিন্তু সাংবাদিকদের চরিত্র কি এটা হওয়া উচিত ছিল? পান্না সিঁড়িদের নেমে আসলে, কিন্তু বাংলাদেশে গত 16 বছর গ্রেপ্তারের পর কেউ এইভাবে হেঁটে নামতে পারতো? দেখতাম পুলিশ বা তাদের অনেক লোক চ্যাংদোলা করে কোর্টে উঠাইতে হইতো, মাইরা জীবন ছেঁড়াবেড়া করে ফেলতো। কেউ সোজা দাঁড়াতে পারতো না, পায়ের নখ হাতের নখ থাকতো না, সব প্লাস দিয়ে টেনে টেনে তোলা হতো। আর পান্নাকে পুলিশ একটা টোকা দেয়নি। শেখ হাসিনা এবং এই নতুন সরকারের পার্থক্যটা কি পান্না বুঝতে পারছেন? আপনাকে একটা অভিযোগে গ্রেপ্তার করেছে, সম্মানের সাথে আদালতে নেওয়া হচ্ছে, আর আপনাদের সরকারের হাসিনার আমলে এই সম্মানটুকু কেউ পেত না। পুলিশের হাতে পড়ার পর তার জীবনের অর্ধেকের 12টা বেজে যেত, তার পরিবার ছাপা হয়ে যেত, তার পরিবার থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো, তারপর তাদের পরিবারের অনেক স্ত্রীদেরকে ধর্ষণ করা হতো। আর রিমান্ডের নামে তো যা করার করতেন আপনারা সবাই দেখছেন। আর না, এই সরকারকে এখনো আপনি ওন করা শেখেন, কারণ এই সরকার অভিযোগে যেটি বললাম যে মঞ্চ 71 একটা প্রতারণা গ্রুপ, প্রথমেই বললাম কামাল হোসেনের নাম ব্যবহার করছেন মিথ্যা, এটি একটি ষড়যন্ত্রমূলক মঞ্চ তৈরি করেছেন, সেটা ক্লিয়ার। তারপর সেখান থেকে আপনি বলছেন সাংবাদিক, আপনি দেশের পক্ষে কথা বলছেন, মুক্তিযোদ্ধা। কোন মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলছেন? আসেন, লতিফ সিদ্দিকী মুক্তিযোদ্ধা, তার কিছু ফিরিস্তি আমরা এক নজর আপনাদের দেখাই। প্রিয় দর্শক, আসেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই লতিফ সিদ্দিকী কাদেরিয়া বাহিনীর একজন সদস্য, তিনি বা তার ভাই পুরো টাঙ্গাইলটাকে জিম্মি করেছেন। আমি তার কিছু হিস্ট্রি আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝবেন যে তারা কোন প্রকৃতির লোক ছিলেন, নতুবা আপনাদেরকে আমি বুঝতে পারবো না। তার জন্য তাকে মুক্তিযোদ্ধার নাম দিয়ে আপনারা এখন নতুন রাজনীতি করতে চান। দেখেন, মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী 1972 সালে ক তালিকাভুক্ত 66 শতক সরকারি জমি ইজারা নিয়েছিলেন। বহুদিন ভোগ করার পর এক পর্যায়ে সেই বীর মুক্তিযোদ্ধার মনে হলো জমিটা তো আমারই। তো সেই ভাবনা থেকে সেখানে তিনি বাড়ি ও একটি মার্কেট নির্মাণ করে নিজের নামে একটা জাল দলিল তৈরি করেন। লীগ থেকে বহিষ্কার হওয়ার পর উচ্চ আদালত এই বীর মুক্তিযোদ্ধার সেই দলিল বাজেয়াপ্ত করে জমি সরকারের আয়ত্তে নেয়। 50 কোটি টাকা মূল্যের সেই জমি উদ্ধারের ঘটনা আপনারা 24শে জানুয়ারি 2021-এর প্রথম আলো ও বাংলা ট্রিবিউনে পেয়ে যাবেন। 2011 সালের 5 জুলাই ঢাকার টিকাটুলিতে 2.85 একর ব্যক্তি মালিকানার একটি জমি বাড়ি সহ এই বীর মুক্তিযোদ্ধা দখল করেন। 23 নভেম্বর 2014 সালে ঢাকা ট্রিবিউনে এই রিপোর্টটি প্রকাশিত হয়। দুদকের তদন্তে বেরিয়ে এসেছে লতিফ সিদ্দিকী ও জাহানারা রশিদ বাংলাদেশ জুট কর্পোরেশনের আরো 65 লক্ষ টাকার জমি আয়ত্ত করে রাষ্ট্রের ক্ষতি সাধন করেছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি অ্যাঙ্গেলার সড়কের ঠিক পাশেই ছিল একটি গরুর খামার, সঙ্গে লাগোয়া বিশাল পুকুর, দুটো টিনশেড ঘর, নানা জাতের গাছগাছালি। 115% সম্পত্তির মানে জমির তিনি দখল নেন এবং 2 ভাইকে গ্রেফতার করিয়ে সেই জমির দখলে নিয়েছে। এইরকম করে মিস্টার কামাল হোসেনের মিস্টার কি বলে লতিফ সিদ্দিকীর অজস্র দুর্নীতির অভিযোগ আছে। মুক্তিযোদ্ধারা অপরাধ করবেন, তারা আইনের ঊর্ধ্বে থাকবেন। তারা কি দেশের মানুষের সম্পদ লুট করতে মুক্তিযুদ্ধ করেছিলেন? 71-এ কাদেরিয়া বাহিনী কি পরিমাণ নির্মম নির্যাতন করেছে আমাদের বাংলাদেশিদের উপর, এটা কি ইতিহাসে নেই? কাদের সিদ্দিকী আজকে সফেদ পোশাক পরেন, তিনি কি পরিমাণ মানুষ নির্যাতন করেছেন, বাকশালের সময় কত মানুষ হত্যা করেছেন, এই লিস্ট কি ইতিহাসে নেই? এই ফুটেজগুলো কি আমরা দেখিনি? এগুলো নিয়ে আমরা কাজ করেছি, ডকুমেন্টারি বানিয়েছি, দেখিয়েছি অনেককে, ইনশাল্লাহ আবারও দেখাবো আপনাদের। দুঃখজনক হলো আজকে তারা মুক্তিযুদ্ধের সাইনবোর্ড ব্যবহার করে আমাদের দেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করছে। এটি আমরা যখন ভুলে যাই সত্যিকার অর্থে আর কিছু বলার থাকে না।
মানে কালকে দেখলাম আব্দুল নূর তুষার যমুনা টেলিভিশনে গাল ফুলিয়ে ফুলিয়ে খুব মিষ্টি করে এই কথাগুলো বলছেন, মানে তার পক্ষে বলছেন। আমরা চাই না তিনি বয়স্ক মুক্তিযোদ্ধা। ভাই, এই দেশের মুক্তিযোদ্ধাদের, যেটা ওই যে নোয়াখালীর সুবর্ণচরে 3 সন্তানের মাকে যে ধর্ষণ করেছিল যে এমপি আওয়ামী লীগের, তার নিয়ন্ত্রণে, সেও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। এই দেশে বহু আকাম কুকামের সাথে আমাদের ফেক বলি বা আওয়ামী মুক্তিযোদ্ধাদের নাম আছে। এই মুক্তিযুদ্ধ ব্যবসাটা করে, মানে শব্দটা ব্যবহার করে 16টা বছর আওয়ামী লীগ পুরো জাতিকে বিভক্ত করেছে। এবং আওয়ামী লীগের এই দোসররা, ফ্যাসিস্টের এই দোসররা আবার নতুন করে মুক্তিযুদ্ধটাকে সামনে হাজির করে আওয়ামী লীগের রাজনীতিটাকে বাংলাদেশে বৈধ করার চেষ্টা করছে। এটা হলো শেখ হাসিনার পরিকল্পনা, যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের শব্দটা যদি ব্যবহার করি, বিএনপি, আওয়ামী লীগ বা বাকিরা কিছু করতে পারবে না। দেখবেন কারা মুক্তিযুদ্ধ নামটা ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামছে, দেখলেই আপনারা বুঝবেন। এদেরকে দিল্লি থেকে টাকা পাঠানো হচ্ছে। হাসিনা তার ব্যবসায়ীদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা গ্রহণ করছেন। এর মধ্যে এস আলমের নামটিও চলে এসে 4,500 কোটি টাকা। এরকম অনেক ব্যবসায়ীরা যারা 16 বছর কামিয়েছে, দেশ লুট করেছে, তাদের কাছ থেকে হাসিনা টাকা চেয়েছে। কেন চেয়েছে? এই মঞ্চ 71-এর মতো বহু পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে, যেগুলো দিল্লি থেকে দেশে আসে, আর এগুলো বাস্তবায়ন করছে মঞ্জুরুল আলম পান্না। কিন্তু লম্বা লম্বা কথা বলেন, তিনি সাংবাদিক। এটাকে সাংবাদিকতা বলে? আওয়ামী লীগ নিষিদ্ধ, তো আওয়ামী লীগের পক্ষে প্রচারণা, প্রচার, কথা বলা কি নিষিদ্ধ না? বলেন দর্শক। আমি চাইবো পান্নার বিষয়, অনেকেই আমাকে বলছেন, আমার বন্ধুরা তার মুক্তি চাইছেন, আমিও মুক্তি চাইতে পারলে ভালো লাগতো। কিন্তু আমি এটুকু বলবো, পান্না বা পান্নার যারা ওই গোত্রের আছেন, একটু কষ্ট করেন। আমরা 16টা বছর কি নির্যাতন ভোগ করেছি, যদি আপনি 10 দিন জেল না খাটেন বুঝবেন কি করে? একটু কষ্ট করেন না ভাই। তারপর তো আপনি আদরে আছেন, আপনাকে পুলিশ টোকা দেয়নি, আপনার গুমের ভয় নেই, ক্রস ফায়ারের ভয় নেই। আপনি জানেন আমাদের সময়, মানে গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে আমাদের মারা প্রতিদিন রাতে তাহাজ্জুদ করে কাঁদতেন, আল্লাহ আমার সন্তানটাকে রক্ষা করো, বাঁচা। আমাদের দেশের মারা তার সন্তানকে কেউ তুলে নিয়ে গেলে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে মামলা দিয়ে থানায় দেখাও, অ্যাটলিস্ট আমি জানি যে সে বেঁচে গেছে। আপনি জানেন বহু মানুষ আমাদের ফোন দিয়ে বলতো, যেভাবে হোক আমার ছেলেটাকে গ্রেপ্তার দেখাইতে বলো, যত বড় মামলা লাগে, লাগে ফাঁসি হোক, গ্রেপ্তার দেখাও। কারণ গ্রেপ্তার দেখালে আর ক্রস ফায়ারে মারবে না, আর যাকে দেখাবে না তাকে আর কোনোদিন হদিস পাওয়া যাবে না। সে পৃথিবীতে আর কখনো ফিরে আসেনি। চৌধুরী আলম ফিরে আসেনি, ইলিয়াস আলী ফিরে আসেনি, বহু মানুষ, হাজার হাজার মানুষ ফিরে আসেনি। হাসিনার আমলে প্রতিটি মা দোয়া করতো যে আমার ছেলে যেন গ্রেপ্তার হয়, পুলিশের কাছে গ্রেপ্তার হয়, জেলে যায়, সে লাগে সারা জীবন জেল খাটুক, তবু বেঁচে থাকুক। কারণ ওই সময় মানুষ পুলিশের হাতে পড়লে, ডিবি বা র্যাবের হাতে পড়লে ফিরে আসতো না, চিরতরে হারিয়ে যেত। আপনি গ্রেপ্তার হয়েছেন সসম্মানে, আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে আপনি এখনো ভালো আছেন, আপনি সিঁড়িতে নেমে হেঁটে নেমে আসছেন, আপনি গুমের ভয় করছেন না, এই জন্য গলা উঁচু করে কথা বলছেন। যদি আজকে আপনাকে কালকে তুলে নিয়ে গুম রেখে দিত, 1 মাস আপনাকে না পাওয়া যেত, আপনার স্ত্রী, আপনার পরিবার বুঝতে পারছো এই যন্ত্রণা কেমন। এই যন্ত্রণাটা অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করেন। এই জন্য বলছি, কয়দিন জেলে থাকেন, তারপরে বোঝেন এই যন্ত্রণা কত কঠিন, বোঝেন এই যন্ত্রণা, অ্যাটলিস্ট একটু বোঝার চেষ্টা করেন। নতুবা আগামী দিনে আওয়ামী লীগের দুঃশাসন বুঝবেন কি করে? আপনি আমার বন্ধু, সেজন্যই বলছি, কটা দিন জেলে থাকেন ভাই, আপনার পরিবার একটু কষ্ট পাক। আপনার স্ত্রী অনেককে ফোন করছে, আমি জানি, ক্ষমা চাইছে আপনার জন্য। আপনার স্ত্রী এখন বুঝতে পারছে, 2 দিনে বুঝতে পারছে আপনার স্ত্রী যাদেরকে ফোন দিচ্ছে এদের অনেকের সাথে আমার কথা হয়েছে। আমি ভাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, ভাবি কষ্ট নেবেন না আমার এই কথাটি, আমি পান্নাকে ভালোবাসি, আমার বন্ধু সে, কিন্তু একটু বোঝার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করেন আমাদের কষ্টটা কি ছিল। আপনি নিশ্চিন্তে আছেন, আপনার স্বামী জেলে গেছে, একটা টোকা দেয়নি, আমাদের পরিবার নিশ্চিন্তে ছিল না। 16টা বছর আমরা কি ভয়ঙ্কর আতঙ্কে ছিলাম, প্রতিদিন গুম, ক্রসফায়ারের আতঙ্কে আমাদের জীবন কেটেছে, মানে এই দেশের মানুষের। একটু বোঝেন দর্শক। একটি সোশ্যাল মিডিয়ার ভিডিও আপনাদের এক নজর দেখান। ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো, ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো, প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে দাঁড়িয়ে শীত থাকবে। ব্যালট পেপার যখন ছাপা হবে তারা দেখবেন, প্রয়োজনে তারা ধানের শীষের জন্য আলাদা ব্যালট পেপার ছাপাবেন। এই কথাগুলো যারা বলছেন তারা কি বিএনপিকে ভালোবাসেন?
তারা কি বিএনপিকে নির্বাচনের আগেই প্রশ্নবিদ্ধ করছেন না? মানুষের কাছে বিএনপিকে ভোট চোর সাজানোর চেষ্টা করছেন না? আমি বিএনপির নীতি নির্ধারকদের বলবো, এই যে মাথায় টুপি দেয়া এই যে হুজুর মার্কা লোকদের দেখছেন, দ্রুত এদেরকে থামান, বহিষ্কার করেন। এরা বিএনপিকে বড় বিপদে ফেলে দিবে ভাই। বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, আর মানুষ ঘৃণা জানাচ্ছে বিএনপিকে। এই লোক কি বিএনপিকে অন করে? এটা কি বিএনপির ভাষা? বিএনপি নির্বাচনের একটা মানে নির্বাচন করে ক্ষমতায় বসার একটি দল। বিএনপি তো আওয়ামী লীগ না। কিন্তু এই বক্তব্যগুলো কেন আসে? বিএনপির কোনো উপকার হয় এই বক্তব্যে? এই বক্তব্য দিয়ে আওয়ামী লীগ লাভবান হয়েছিল? বিএনপি কি করে তাহলে লাভবান হবে? আমি মনে করছি অনেকে হাইব্রিড গুলো এখন বড় বিএনপি সাজার চেষ্টা করছে, যেটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের ব্যানারে অনুষ্ঠান নিয়ে এবং সেখানে হট্টগোল নিয়ে সেখান থেকে লোকজনকে ধরে যাওয়া নিয়ে একটা ভিডিও রেকর্ড করেছিলাম কাল রাতেই। কিন্তু পরে সেটায় দেখলাম যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, আমি ভেবেছিলাম তাদেরকে মোটামুটি নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু দেখলাম না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে সন্ত্রাস দমন আইনে। আমি অবাক হলাম। তাই এই ছোট্ট একটা অংশ যোগ করছি আমার আগের ভিডিওটার সাথে। মানে এনারা এখানে গেছেন এবং এখানে গিয়ে তারা যা যা করেছেন সেটাকে এখন সরকার সন্ত্রাস দমন আইনে মামলাযোগ্য অপরাধ বলে মনে করছে। অথচ তারা এতদিন ধরে এই সমাজে ছিলেন, নানানভাবে প্রকাশিত ছিলেন, দু একজন যথেষ্ট ভিজিবল আমাদের সামনে। সরকারের তখন মনে হয়নি তারা কোনো রকম কোনো সংকট করছেন। তারা ওখানে গেছেন, ওখানে একটা অনুষ্ঠান করছিলেন যেটা নিষিদ্ধ সংগঠন না, এমন কোনো বিষয়ে কথা বলতে যাননি যেটা নিষিদ্ধ, এরকম কিছুও না, কিন্তু তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের মামলা আমাদের ইমেজ, জনগণের সামনে এই সরকারের ইমেজ, রাষ্ট্রের ইমেজ তো বটেই, বহির্বিশ্ব সংকট তৈরি করবে। আমি অবাক হচ্ছি যে কিছু মানুষের প্রেসারে ওখানে বিএনপির কিছু লোকজন এবং জামায়াতের একজন বড় পোস্টেড নেতা গিয়েছিলেন, তাদের চাপেই বোধ করে এটা হলো এবং শেষ পর্যন্ত ডিবি হেফাজতে রাখার পর তাদেরকে মামলা দেওয়া হলো। মানে আমি অত্যন্ত বাজে নজির বলবো এটাকে। এখানে আর অনেক মানুষকে আমরা অনেকে পছন্দ না করতে পারি, কিন্তু যা ঘটলো, যেভাবে ঘটলো, এটা ভয়ঙ্কর একটা নজির স্থাপন করলো। আমি আমার গতকালের যে ভিডিওটা রেকর্ড করেছিলাম এই বিষয়ে সেটা যুক্ত করে দিচ্ছি, আশা করি দেখবেন। মঞ্চ ৭১ নামে একটা সংগঠন অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আমি জানি ইদানিং ৭১ শব্দটা অনেকের খুবই গাত্রদাহ তৈরি করে এবং আমি অ্যাগ্রি করতে প্রস্তুত আছি। ৭১, স্বাধীনতা, চেতনা, এসব শব্দগুলো আওয়ামী লীগের সময় ডেরোগেটরি শব্দে পরিণত হয়েছে, অ্যাগ্রি। কিন্তু সেই সময় আসলে যাদের খুবই অন্ধকার অতীত ছিল, আমরা বুঝতে পারি ৭১ নিয়ে কথা বলা তাদের গায়ে আগুন লাগিয়ে দেয়। আমি নিজে প্রচুর এই ব্যাপারে কথা বলতে গিয়ে দেখেছি, যখনই ৭১-এর কথা আসে, স্বাধীনতার কথা আসে, ট্যাগিং করা হয়, এটা আওয়ামী লীগের বয়ান, এটা ভারতের বয়ান। যাই হোক, মঞ্চ ৭১ নামে একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন একটা অনুষ্ঠান আয়োজন করেছিল এবং সেখানে একটা নতুন ফেনোমেনন, নতুনও না আসলে, এই ঘটনা আকছার ঘটছে, কিন্তু নতুন এই অর্থে এখানে আসলে আওয়ামী লীগের কেউ ছিল না, কিন্তু সেখানে আওয়ামী লীগের আয়োজনে হয়েছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে একটা মবও বলা যাবে না, কারণ এখানে পরিচয় থাকা লোকজন ছিল, এখানে একটা ব্যানার নিয়ে গেছে, এখানে বিএনপির নেতারা ছিল এবং উল্লেখযোগ্য জামায়াতের নেতা ছিলেন। তিনি কি বলেছেন সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠানকে বানচাল করা হয়েছে এবং সেই অনুষ্ঠান থেকে জনাব লতিফ সিদ্দিকী, জনাব হাফিজুর রহমান কার্জন, ঢাকা ইউনিভার্সিটির টিচার, তাদেরকে ডিবি হেফাজতে দিয়েছে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাও সম্ভবত তাদের মধ্যে আছেন। আমি এই ভিডিও যখন রেকর্ড করি তখনও কোনো রিপোর্ট দেখিনি যে তারা সেখান থেকে ছাড়া পেয়েছেন কিনা। এটা অনুমান করার কারণ আছে যে তাদেরকে ধরে রাখার মতো কিছু হয়নি, রাদার তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যই হয়তো নিয়ে গেছে। কিন্তু আমি পাল্টা প্রশ্ন করছি, কাকে নেয়ার কথা আর কাকে নেওয়া হচ্ছে? আমার হুমায়ুন আহমেদের একটা গল্পের কাহিনী মনে পড়ে। ওনার একটা ক্যারেক্টার আছে, খুব ছোটবেলায় পড়েছিলাম, শুভ্র। তাদেরকে জেলে নেওয়া হয়, তো তারা জেলে দেখেন যে একজন স্কিজোফ্রেনিক নারী ওখানে আছেন। তো ওসিকে জিজ্ঞেস করেন যে এই নারী স্কিজোফ্রেনিক, আমরা যাদেরকে সাধারণ ভাষায় পাগল বলি, উনি জেলে কেন? তো উনি বলছেন যে এই নারী যখন বাইরে থাকে সে রেইপড হয়, তাই তাকে জেলে এনে রেখেছি। তো শুভ্ররা খুবই বিদ্রুপের হাসি হেসে বলেন,
জেলে যার থাকার কথা ছিল সে না, জেলে রাখছেন তাকে যাকে আপনার সুরক্ষা দেওয়ার কথা ছিল। আমার কাছে একই কথা মনে হলো। এই যে মানুষজন গিয়ে একটা গর্হিত অন্যায় করেছে এই অনুষ্ঠানটাকে পণ্ড করার মাধ্যমে, সেটা পুলিশ ছিল, পুলিশ দেখেছে ওখানে কারা করেছে, ভিডিও আছে, তাদেরকে না ধরে আনা হলো নিরাপত্তার নামেই হয়তো, যারা ওই অনুষ্ঠানে ছিলেন। মানে তাদের অপরাধ কি? আমি অপরাধ একটু পড়ি। ওনারা একটা প্ল্যাটফর্মে অধীনে একটা আলোচনা করতে গেছেন, যেটার হেডলাইন হচ্ছে এরকম: আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান। মানে এখানে মূল কথাটা যেটা, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার চেষ্টা হচ্ছে এটার বিরুদ্ধে। যেন হাফিজুর রহমান কার্জন, আপনারা অনেকেই চেনেন, টিভিতে টকশো করেন, আমি নিজেও ওনার সাথে অনেক টকশো করেছি। তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। মানে ৭২-এর সংবিধান যে এই দুটো সংগঠন ছুঁড়ে ফেলতে চাইছে, ইটস ভেরি অবভিয়াস। আমি নিজে এনসিপির লোকজনের সাথে, জামায়াতের লোকজনের সাথে বসে দেখেছি, তারা নতুন সংবিধান চান। এই যে জামায়াত যে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন, এটা নতুন সংবিধান ছাড়া হয় না। সুতরাং তারা এটা চাইছেন। সো কার্জন ভুল কি বলেছেন? এবং কেউ যদি মনে করেন ৭২-এর সংবিধানটা থাকা উচিত, এটা তার ডেমোক্রেটিক রাইট। বিএনপি তো ৭২-এর সংবিধান বা যে সংবিধানটা এখন আছে সেটা পুরো পরিবর্তন, মানে পুরো পুনর্লেখন, মানে গণপরিষদ করে নতুন করে লেখার পরিপন্থী। বিএনপিও চাইছে এই সংবিধানই যেখানে যেখানে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন সেটা অ্যামেন্ডমেন্ট করবে। এছাড়া এই যখন এই বক্তব্য হচ্ছে তখন জুলাইয়ের যোদ্ধা, মানে এখন জুলাই বললেই সব কিছু জায়েজ করে ফেলা যায়। এবং আমরা প্রায় বলছি যে আমরা নতুন একটা চেতনা ব্যবসা, মানে চেতনা শব্দটারও ডেরোগেশন হয়েছে, কিন্তু চেতনা তারপর থাকুক, কিন্তু চেতনা ব্যবসা আওয়ামী লীগের সময় যেমন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা হয়েছে, ঠিক একই চেতনা একটা ব্যবসা শুরু হচ্ছে। জুলাই বললেই বাকি সবার বুক বন্ধ করে দেওয়া যায়। এই যে আমি এখন মঞ্চ ৭১ নিয়ে কথা বলছি, আমি যখন এর আগেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছি, এই যারা জুলাইয়ের আলাপ টালাপ করছেন এবং নতুন গজানো, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং টু সি। মানে আমরা তো বহু লম্বা সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছি, তো দেখেছি আসলে কে কি করেছে, সব দেখা আছে। নতুন নতুন অতি বিপ্লবী, সোকল্ড বিপ্লবীরা মাঠে আছে, তারা এখন ঢুকবেন। তারা এসে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লীগ ধর, জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এখন লড়াই করো, ইত্যাদি ইত্যাদি বলে তারা সেখানে তীব্র চাপ তৈরি করেন। আমরা একটা ভিডিওতে দেখেছি তাদেরকে ঘিরে তারা স্লোগান দিচ্ছেন। শেষ পর্যন্ত এখানে থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। লতিফ সিদ্দিকী বলছেন যে আমি জানতাম না এখানে এরকম কিছু হবে, তিনি আওয়ামী লীগের সাথে সম্পর্ক নেই। আমরা জানি লতিফ সিদ্দিকী বহিষ্কার করা হয়েছিল। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার একটা অডিও বেরিয়েছিল যেখানে তিনি শেখ হাসিনার পুত্র, মানে তৎকালীন রাজপুত্রকে খুবই বিদ্রুপাত্মক ঢঙে কথা বলেছিলেন, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলে ফিরে যেতে পারেননি। সো উনি আওয়ামী লীগ নন এখন আর। পুলিশে ধরার কারণ মানে বলার ক্ষেত্রে একজন বলছেন আমরা জুলাই যোদ্ধা, পতিত আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু মেনে নেব না। মানে এই দায়িত্ব কে দিয়েছে তাকে? আওয়ামী লীগ সম্পর্কে বলতাম, তারা যখন বিএনপির যে কোনো সমাবেশ ঠেকানোর জন্য লাঠিসোঁটা হাতে বসে থাকতেন যে আমরা নিরাপত্তা দিচ্ছি, রিপিটেডলি প্রশ্ন করেছি আপনারা কি পুলিশ? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? ঠিক একই জিনিস এখন এরা করছেন। আমি বিএনপি বা ছাত্র দলের অনেকে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করে তাকে ধরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আমি বারবার বলেছি এটা অন্যায়, এটা করতে পারে না কেউ। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন, মানে কর্মকাণ্ড নিষিদ্ধ, এখনো সংগঠন হিসেবে নিষিদ্ধ না, ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ। কেউ যদি তাদের ব্যানারে কিছু করে থাকে সেটার জন্য পুলিশ আছে, পুলিশের খবর পর্যন্ত দেওয়া যেতে পারে, কিন্তু এই রাইট কারণেই। কিন্তু আমি মনে করি এর পেছনে মূলত অন্য কাজ করেছে, কারণ এখানে একজন জামায়াতের নেতা উপস্থিত ছিলেন, তার বক্তব্যটা একটু পড়ি। ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামায়াত ইসলামীর নেতা শামীম হোসাইন বলেন একটি গোষ্ঠী ৭১ ও ২৪কে মুখোমুখি করে ২৪কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কে কি করছে আমি একটু পরেই বলছি। আমরা মনে করি ৭১ আমাদের ভিত্তি এবং ২৪ আমাদের মুক্তি। এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই ২৪-এর খুনের সঙ্গে জড়িত, অনেকের বিরুদ্ধে মামলাও আছে, আমরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশে সোপর্দ করেছি। উনি প্রথম বাক্যটা খেয়াল করি, একটি গোষ্ঠী ৭১ ও ২৪কে মুখোমুখি করে ২৪কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। না, মুখোমুখি করে ৭১কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গোষ্ঠী টোষ্ঠী না, জামাত শিবির। যেহেতু এই মুভমেন্টে তাদের কিছু রোল আছে, তারা দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে এরা
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছিল, এটা তাদের কার্যক্রম দেখে বোঝা যায়। এখন তারা ভিতরে ভিতরে করতেছিল কিনা সেটা আমরা সরাসরি বলবো না, কিন্তু তাদের কথাবার্তা, তাদের কার্যকলাপ তারা এটা করতেছিল। জেড খান পান্না, মঞ্জুর আলম পান্না, এরা কিন্তু 5 আগস্টের পর থেকে হাসিনাকে একরকম সেভ করার চেষ্টা করতেছে। মুক্তিযোদ্ধার নামে বারবার তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আঘাত করার চেষ্টা করছে। যারা ছাত্র নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানে তাদেরকে তাদের বিরুদ্ধে তারা কথা বলেছে। অর্থাৎ এক প্রকার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তারা করেছে। তো আদালতে দেখেছেন তাদেরকে যেভাবে ওই সময় গ্রেফতারের সময় স্বৈরাচারের দালাল বলা হয়েছে, ঠিক আদালতে গ্রেফতারের সময় তাদের সাথে একই আচরণ করা হয়েছে। এগুলো হচ্ছে তাদের আসলে পাপের ফল।